শাস্তিহীনতার কারণে মানুষের মধ্যে এই ব্যাপারটা আরও বেশি প্রচলিত হয়ে যাচ্ছে যে আগে মারি পরে যা হওয়ার হবে, বা আমার কি করতে পারবে, আমি তো সবার সাথে ছিলাম। ছোটবেলায় বা গ্রাম অঞ্চলে খুব কমন একটা ঘটনা দেখতে পাওয়া যায়, তো সেটা হচ্ছে কোনো বাড়িতে যদি চোর ধরা হতো, সব বাড়ির লোকজন এসে সেই চোরের পিছনে লেগে সেই চোরকে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে বেদম মেরে পরের দিন ছেড়ে দিত। এটার মাধ্যমে আমরা অমানবিক বা পাশবিক একটা আনন্দ পেতাম এবং সবার চোখের মুখে মানে একটা আনন্দ উৎসব দেখা যেত যে চোর ধরেছি। সাইকোলজিক্যাল দিক থেকে মানুষ হিংস্র, কিছুটা হিংস্র, এবং সেটা হয়তো সে সবসময় সব কিছু দিয়ে প্রকাশ করতে পারে না, কিন্তু ঘটনা সাপেক্ষে তার চরিত্রের ওই অংশটুকু প্রকাশিত হয়। সেই চোরের ঘটনাটা এমন হতো যে পুলিশের কাছে আমরা কখনো যেতাম না, চোরকে পিটিয়ে আবার নিজেরা ছেড়ে দিতাম, চোর আবার পরের দিন যেয়ে চোরের কর্মকাণ্ড পরিচালনা করত। কিন্তু ওই যে সাইকোলজিক্যাল ম্যাটারটা, ওইটা আজকাল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেখানে দেখা যাচ্ছে আমরা পিটিয়ে একটা মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছি না। একটা পশুকে মারার ক্ষেত্রেও মানুষের মনে যদি মনুষ্যত্বের উদয় না হয়, তাহলে তো তাকে মানুষ বলার আসলে কোনো কারণ নেই। মব জাস্টিস বলে আপনি যে শব্দটা বলেছেন, এই শব্দটা নিয়ে আমার আপত্তি। মব কখনো জাস্টিস করতে পারে না। জাস্টিস করতে হলে জুডিশিয়াল বডির দরকার আছে, জাস্টিস এনশিওর করতে হলে একটা স্পেসিফিক কাঠামোর মধ্য থেকে আমাকে যেতে হবে। মব মানে তো হচ্ছে কতিপয় লোকের সমাবেশ, যেই সমাবেশে যে কোনো ঘটনা দুর্ঘটনা হতে পারে, সেটা তো জাস্টিস কখনো এনশিওর করতে পারে না। তাহলে এই যে একটা পাগল, বলছি পাগল না হোক, সে অ্যাবনর্মাল হোক, সে কথা বলতে না পারুক, তাকে পিটিয়ে মারার অধিকার তো তাকে কনস্টিটিউশন দেয়নি। বাংলাদেশের সংবিধানের যে আর্টিকেলগুলো আছে, সেখানে আর্টিকেল 31 আছে, 35 আছে, যেখানে একটা মানুষের ফ্রি মুভমেন্টের কথা বলা হচ্ছে। কাউকে যদি বিচার করতে হয়, আমাকে প্রপার বিচারিক প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে, তাকে তার বিষয়ে বক্তব্য পেশ করতে হবে। সেখানে এখন যেটা হচ্ছে সেটাকে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই জাস্টিস শব্দটার সাথে এটাকে অ্যাকম্পানিড করতেই ইচ্ছুক না, আমি এই শব্দটারই বিপক্ষে। আমার কথা হচ্ছে এটা টোটালি ইনজাস্টিস। মানুষের ক্ষমতা নেই বা সাধারণ মানুষের ক্ষমতা নেই আইনকে হাতে তুলে নেওয়ার। তাহলে তো আর আদালত ব্যবস্থা বা বিচার ব্যবস্থার কোনো দরকারই ছিল না। আমি আপনি যা মন চায় যেভাবে মন চায় সেভাবে করতাম। তাহলে তার এটা রাষ্ট্রের যে স্ট্রাকচার, রাষ্ট্রের যে 3টা বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টা বিভাগেরই কোনো দরকার ছিল না। আমরা এই ধরনের ক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো আসামি খুঁজে পাই না। আমরা যেটা করে থাকি 100 জন লোককে আসামি করি, 200 জন লোককে আসামি করি। যখন আমরা স্পেসিফিক আসামি না করে 100 জন লোক, 200 জন লোক, বা কোনো কোনো ক্ষেত্র বিশেষ এখন একটা শব্দ খুব প্রচলিত, সেটা হচ্ছে হুকুমের আসামি। এখন হুকুমের আসামি কিন্তু স্পেসিফিক্যালি বলে না যে তুমি গিয়ে রহিমকে মারো, জব্বারকে মারো। হুকুমের আসামি বলে যে ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কেউ আসে তাহলে তাকে তুমি আঘাত করো। এই ব্যাপারগুলোতে আমাদের যে আইন বর্তমানে প্রচলিত আছে, পেনাল কোড বলেন বা হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বলেন, আরও একটু বেশি স্পেসিফিক প্রভিশন আনাটা এখন এই মুহূর্তে বলবো যে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ শাস্তিহীনতার কারণে মানুষের মধ্যে এই ব্যাপারটা আরও বেশি প্রচলিত হয়ে যাচ্ছে যে আগে মারি পরে যা হওয়ার হবে, বা আমার কি করতে পারবে, আমি তো সবার সাথে ছিলাম। 100 জন লোককে যেহেতু শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না, বা 100 জন লোককে আপনি কোন গ্রাউন্ডে এতজন লোককে আমি শাস্তি দিব, সে বলবে আমি ওকে দেখে করেছি। ওই চিলে কান নেওয়ার মতো। অনেকে হয়তো জানেই না আমি কেন মারছি বা কাকে মারছি, অনেকে জানেই না। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ানোর মতো অনেকেই মারা শুরু করছে। এভাবে তো স্পেসিফিক্যালি তাকে আপনি অপরাধের আওতায় বা শাস্তির আওতায় আনা সম্ভব না। এই জন্য আমার মতে পেনাল কোডের, আমরা যেহেতু পেনাল কোড আবার বলতে গেলে সেই ব্রিটিশ আমলের পেনাল কোড ব্যবহার করছি, হ্যাঁ এভিডেন্স অ্যাক্ট আমরা যেরকম সংশোধন করেছি, পেনাল কোডটাও এই ক্ষেত্রে আরও কিছু স্পেসিফিক সংশোধনের আমাদের মনে হয় দরকার আছে।